আপনারা আপনাদের মাইক্রোফোনটা অফ করে রাখবেন, যদি কথা বলতে চান তাহলে অন করে এসে কথা বলবেন। দেখা যায় আমাকে, আমার স্লাইড দেখা যায়? দেখো, দেখা যাচ্ছে স্যার। তাদের সাহেব দেখা যায় না? সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না স্যার। সাউন্ডটা ক্লিয়ার এখন? এখন পান বাজে? ক্লিয়ার না স্যার। এখন শোনা যায় নাকি? এখন শুনতে পাচ্ছেন? স্যার অল্প সাউন্ড আসতেছে স্যার, একটু স্লো সাউন্ড, মানে লো সাউন্ড স্যার, লো ভলিউম শোনা যাচ্ছে স্যার, লো ভলিউম। Let us start. আমার মনে হয় আগের দিন আপনাদেরকে আমি পড়িয়েছিলাম। স্যার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না স্যার, একেবারে অল্প করে শোনা যাচ্ছে আর কি। কি হইলো? এখন এখন শুনতে পান? জি না স্যার, ওই আগের মতোই। মানে শোনা যাচ্ছে স্যার অল্প আর কি, একেবারে অল্প। স্যার ইয়ারফোন বাদে বললে মনে হয় ভালো হবে আর কি। এখন এখন শোনা যায়? হ্যাঁ, এখন আগের চেয়ে ভলিউম বাড়ছে। আর ইয়ারফোনটা খুলে ফেলেন স্যার। এই ঝামেলা শুরু হয়েছে। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ এখন পুরো ক্লিয়ার স্যার, ফুল ভলিউম স্যার এখন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। What a fun. সব ডিভাইস বাদ দিয়ে ডাইরেক্ট, হ্যাঁ? জি স্যার। এটাই ভালো স্যার। এগুলো কিন্তু ভালো জিনিস, বুঝছেন? মোবাইলে যখন কাজ করে খুবই ভালো, বাট বুঝলাম না। এনিওয়ে, ঠিক আছে। স্লাইড দেখতে পাচ্ছেন তো নাকি? জি। আজকে জাস্ট মানে বাংলাদেশের যে হেলথ সিস্টেমটা আমাদের কতগুলো
টায়ার আছে, কতগুলো আমাদের হেলথ সিস্টেম গুলো কিরকম, হেলথ সিস্টেম গুলো কিরকম হওয়া উচিত, হেলথ সিস্টেমে সাথে কিভাবে গভর্নমেন্ট এবং পাবলিকের যে ইন্টিগ্রিটিটা কিরকম ভাবে হয়, এই বিষয়গুলো আমরা বলবো। প্রথমে হচ্ছে হেলথ সিস্টেমটা কি, অল অর্গানাইজেশনস people and action whose primary intention is to promote, restore and maintain health. এখানে একটা জিনিস দেখেন, সবার কিন্তু একটাই টার্গেট। সমস্ত অর্গানাইজেশন, হসপিটাল বলেন, হেলথ মিনিস্ট্রি বলেন, ডিজি হেলথ বলেন, হেলথ সেক্টর বলেন, সবার কিন্তু একটা ইন্টেনশন, সেটা হচ্ছে কি, টু প্রমোট, রিস্টোর এন্ড মেইনটেইন হেলথ। যত কিছুই বলি না কেন, সবকিছুর মূল কথা কিন্তু এই তিনটা: প্রমোট, রিস্টোর এন্ড মেইনটেইন হেলথ। আর একটা বলছে যে any collection of related parts that interact in an organized way for a specific purpose. এই কথাটা কি আপনারা বুঝেন? প্রমোট, রিস্টোর এন্ড মেইনটেইন হেলথ, এইটা তিনটা কথার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলো চলে আসে। প্রমোশন, যেটা আমরা যে বিভিন্ন রকম পলিসি, বিভিন্ন রকম পাবলিসিটি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করা হয়, যেগুলো এই যে এখন দেখেন সমস্ত জায়গায় এই যে লকডাউন বলি আমরা, বিভিন্ন রকমের যে হেলথ এডুকেশনের যে সমস্ত বিভিন্ন রকম অ্যাড টেলিভিশনে বলেন, সিনেমাতে বলেন, পাবলিক প্রেসি প্যাম্পলেটস এর মধ্যে, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট হেলথ। তারপরে রিস্টোরটা কোনটা হবে? রিস্টোর হচ্ছে যে একটা মানুষ যখন অসুস্থ হয়ে যাচ্ছে তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করা। একটা মানুষ যখন আনহেলদি হয়ে যাচ্ছে তাকে ট্রিটমেন্ট দিয়ে তাকে হেলদি করা। দিস ইজ কল্ড রিস্টোর। প্রমোট, রিস্টোর গেল। আর মেইনটেইন কোনটা হবে? যেটা স্ট্যাটিক, যে এই জনগোষ্ঠীকে সুস্থ রাখতে গেলে যা যা করা দরকার, যেমন ভ্যাকসিনেশন, এটা হচ্ছে মেইনটেইনিং। তারপর যে হেলদি খাবার, হেলদি লাইফ মেইনটেইন করাকে আমরা যেটা চেষ্টা করছি, এটা হচ্ছে মেইনটেইন হেলথ। তিনটা কথা নিয়ে কিন্তু সমস্ত হেলথ সেক্টর দেখবেন রিলেটেড। একটা হচ্ছে প্রমোশন অফ হেলথ, রিস্টোর অফ হেলথ, আর একটা হচ্ছে মেইনটেইনিং অফ হেলথ। তারপর আসছে তিনটা ফান্ডামেন্টাল গোল। প্রথমটা হচ্ছে কি, ইমপ্রুভিং হেলথ বাই দ্য পপুলেশন হেলথ স্ট্যাটাস। একটা হচ্ছে জনগণের স্বাস্থ্য সেক্টর দেখতে হবে, এনহ্যান্সিং দ্য হেলথ সেক্টর রেসপন্সিভ টু কাস্টমার্স। আর একটা হচ্ছে সেফগার্ড এগেইনস্ট হেলথ রিলেটেড ফিনান্সিয়াল থ্রেট এন্ড ফেয়ারনেস ইন ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন। দেখেন ওই তিনটা কথাকে মিলেই কিন্তু তিনটা ফান্ডামেন্টাল গোলে এরা গভর্নমেন্টের তিনটা গোল সেট করেছে এরা। ফার্স্টটা কি হচ্ছে? ইমপ্রুভিং হেলথ। ইমপ্রুভিং হেলথ মিনস রিস্টোরিং হেলথ। হেলথ সেক্টরের যে কি বলে এটাকে, হেলথ মেইনটেইন, এই বিষয়গুলো চলে আসবে। পপুলেশনের হেলথ স্ট্যাটাসটাকে এনশিওর করা। আর একটা হচ্ছে এই সেক্টরকে রেসপন্সিভ টু দ্য কাস্টমার্স করতে হবে। এই হেলথ সেক্টর হসপিটাল আছে কিন্তু মানুষ জানে না। অনেক হসপিটাল আছে, হসপিটালে এত সুন্দর কার্যক্রম হচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চলে মানুষের মধ্যে কিন্তু যে রিলেশনটা, সেই রেসপন্সটা কিন্তু সেরকম নাই। এই যে হেলথ সেক্টরে কত কাজ হচ্ছে দেখেন, একটা মানে বার্নিং এক্সাম্পল এখন আমাদের সামনে, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশনের জন্য যে লকডাউন করতে হবে। ঈদের সময় শহর থেকে গ্রামে মানুষ যে যাতায়াত করবে, এটারও একটা
কন্ট্রোল থাকতে হবে, যে এখন যেহেতু করোনার মতো মহামারী চলছে, সুতরাং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এই সেক্টরটা দেখেন, এখানে কিন্তু রেসপন্সিভ টু দা কাস্টমার্স নাই। ফান্ডামেন্টাল গোলের মধ্যে একটা গোলে কিন্তু আমাদের এখানে খুবই নেগলেক্টেড, যার জন্য আজকে দেখেন এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট আমাদের দেশে ঢুকে গেল। আমাদের দেশে যে আজকে গতকালকে 63 লোক মারা গেছে। কিন্তু যদি সত্যিকার অর্থে ঈদের সময় যে যে গভর্নমেন্টের যে নিষেধাজ্ঞা ছিল যে কেউ যাবেন না কোথাও, যে যদি তার মানুষের মধ্যে যদি রেসপন্সটা আসতো, তাহলে হয়তো বা দেখতেন যে এই গোল বা টার্গেট বলি আমরা বা হেলথ সেক্টরের আজকে আমরা যে সিচুয়েশন ফেস করছি, এরকম সিচুয়েশনটা হয়তো হতো না। আপনারা সবাই দেখেছেন, টেলিভিশনে দেখাচ্ছে মানুষ গ্রামে যাচ্ছে, বলছে করোনা টরোনা কিচ্ছু না, এগুলো আমরা মানি না, এগুলো কোনো কিছু মানবে। এখন এই যে এখন যে করোনা হচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে সে তো একা মানে না, সেটা না, তার একা না মানার প্রেক্ষিতে কিন্তু টোটাল সেক্টরটাই ড্যামেজ হয়ে যাচ্ছে এবং সে আরো 10 জনকে ছড়াচ্ছে এবং সব মিলিয়ে মানুষ কিন্তু সাফার করছে। এটি হচ্ছে রেসপন্সিভনেস টু দ্য কাস্টমার্স। এটা একটা দেখেন গোল, ফার্স্ট গোল, ঠিক আছে, গভর্নমেন্টের হেলথ সেক্টরকে ইমপ্রুভ করতে হবে। আর সেকেন্ড গোল যেটা যে রেসপন্সিভ, এই জায়গাটা শুধুমাত্র গভর্নমেন্ট একা করলে হবে না, এখানে কিন্তু মানুষের সেই অ্যাওয়ারনেস থাকতে হবে, সেটা রেসপন্স করতে হবে। এই রেসপন্স অ্যাটিটিউডটা কিন্তু মানুষের মধ্যে নাই। এই জন্যই এই প্রবলেমটা কিন্তু দেখেন আমাদের হেলথ সেক্টর দেখেন, গভর্নমেন্ট চেষ্টা করলো পপুলেশনকে হেলথ স্ট্যাটাসকে এনশিওর করার জন্য, কিন্তু রেসপন্সটা নাই, যার জন্য একটা বড় অন্তরায় হচ্ছে এটা, এবং যার জন্য আমরা হেলথ সেক্টর পিছিয়ে পড়লাম। তারপরে কি বললো 3 নাম্বারটাকে অ্যাসিওরিং সেফগার্ড এগেইনস্ট দ্য হেলথ রিলেটেড ফিনান্সিয়াল। এটা হচ্ছে, এটাও গভর্নমেন্টের একটা ব্যাপার, যেহেতু এত গভর্নমেন্টের এত কোটি কোটি টাকার ইনভলভমেন্ট এখানে, এবং এই ইনভলভমেন্ট টাকার পিছনে যেন সুন্দর সিস্টেম কাজ করতে হবে, এমন ভাবে কেনাকাটা থেকে শুরু করে গভর্নমেন্টের প্রতিটা প্রকিউরমেন্টে সেই যে থ্রেড গুলা রয়ে গেছে, যে সমস্ত অনিয়মের যে একটা ভীতি আছে, সেইগুলাকে কন্ট্রোল আনতে হবে। এটাই বলছে এখানে ফান্ডামেন্টাল 3টা গোল। দেখেন এই 3টা গোলকে টার্গেট করে এগিয়ে গেলে কিন্তু দেখবেন হেলথ সেক্টর কিন্তু এখন যতই আমরা বলছি যে হেলথ সেক্টরকে কি বলে এটাকে স্টিম লাইনে আনতে হবে, হেলথ সেক্টরের মধ্যে ট্রান্সপারেন্সি আনতে হবে, হেলথ সেক্টরের মধ্যে আমরা বলছি স্বচ্ছতা আনতে হবে, সব কিন্তু মূলে দেখেন একটা হচ্ছে সরকার যে মানুষের স্বাস্থ্য স্ট্যাটাসকে উন্নয়ন, আর একটা হচ্ছে রেসপন্সিভনেস, যাদের যেটা দরকার টু কাস্টমার্স নিডস, আর একটা হচ্ছে অ্যাওয়ারনেস সেফগার্ড এগেইনস্ট দ্য হেলথ রিলেটেড ইস্যুস। এখন কম্পোনেন্ট কি, এই 3টা গোলকে টার্গেট করতে গেলে কম্পোনেন্ট গুলোতে যেতে হবে। প্রথম কম্পোনেন্ট হচ্ছে অর্গানাইজেশন, মানুষ এবং অ্যাকশন, 3টা জিনিস কিন্তু এখানে, ঠিক আছে, 3টা জিনিসের একটা ইন্টারঅ্যাকশন। অর্গানাইজেশন, হসপিটাল, সরকারের হসপিটাল একদম উচ্চ পর্যায় থেকে একদম ইউনিয়ন যে কমিউনিটি কি বলে এটাকে ইউনিয়ন হেলথ কেয়ার, আর একটা হচ্ছে উপর দিকে যদি আমরা আসি বঙ্গবন্ধু শেখ মুজিব বিএমএসইউ যেটা মেডিকেল ইউনিভার্সিটি একটা, আর একটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে অর্গানাইজেশন গুলাকে সেট আপ করতে হবে, এবং গভর্নমেন্টের দেখবেন এই সুন্দর সেট আপ আছে কিরকম 8টা মেডিকেল কলেজ, গভর্নমেন্টের যে বড় বড় মেডিকেল কলেজ গুলাতে সমস্ত স্পেশালাইজড অ্যারেঞ্জমেন্ট আছে। তাছাড়াও গভর্নমেন্টের অনেক স্পেশালাইজড হসপিটাল আছে, এনআইসিপিডি আছে, হার্ট ন্যাশনাল কি বলে এটাকে হৃদরোগ ইনস্টিটিউট, ন্যাশনাল আই হসপিটাল, এই যে বিভিন্ন স্পেশালাইজড ন্যাশনাল নিউরোসায়েন্স, ন্যাশনাল পঙ্গু হসপিটাল, এই যে বিভিন্ন দেখেন এগুলো সব স্পেশালাইজড হসপিটাল। টার্সিয়ারি লেভেল হসপিটাল, সমস্ত মেডিকেল কলেজ হসপিটাল গুলো টার্সিয়ারি লেভেল হসপিটাল। তারপরে হচ্ছে টার্সিয়ারি গভর্নমেন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে যেটা আছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি যেটা আছে, এটাও একটা সুপার স্পেশালিটি হসপিটাল। তারপরে যদি নিচের নেমে ডিস্ট্রিক্ট লেভেলের সব হসপিটাল গুলো আছে, তারপরে থানা লেভেলে হসপিটাল গুলো আছে, উপজেলা লেভেলে আছে, তারপরে একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত দেখেন হসপিটালের এই চেইনটা কিন্তু আছে।
এখন প্রবলেমটা হচ্ছে যে এই অর্গানাইজেশন গুলাকে সাথে একটা কম্পোনেন্ট আছে, দুইটা কম্পোনেন্ট পিপল মানে রুগীর সাথে মানুষজন, এই যে হসপিটালের সাথে তো লোক আসতে হবে, আর আসার সাথে সাথে হসপিটালে কিছু অ্যাকশন আছে, দ্যাট উইল বি কন্ডাক্টেড বাই হেলথ ওয়ার্কার্স, ডাক্তার থাকবে, নার্স থাকবে, সিস্টার থাকবে। এই তিনটা কম্পোনেন্ট নিয়ে কিন্তু হেলথ সিস্টেমটা চলে। এখন এই তিনটা কম্পোনেন্টকে চালায় কিভাবে, যেটা আগে বললাম। প্রথমটা হচ্ছে অর্গানাইজেশন, দ্বিতীয়টা পিপল, এবং তিনটা হচ্ছে অ্যাক্টিভিটিস ডান বাই দ্য হেলথ ওয়ার্কার্স। এটা হচ্ছে হসপিটাল কম্পোনেন্ট। আর গোল খেয়াল করবেন, এটা গেল কম্পোনেন্ট, গোল কিন্তু তিনটা: ইমপ্রুভিং টু ইমপ্রুভ দ্য হেলথ অফ দ্য পপুলেশন, আর একটা হচ্ছে এনহ্যান্সিং দ্য হেলথ সেক্টর রেসপন্সিভ টু দ্য কাস্টমার। এখানে কাস্টমার নিডস মানে হচ্ছে হসপিটালের যারা আসে, তারা রুগীরা, তাদের কাছে এই সেক্টরটা, রুগী মানে কি পপুলেশন। আর একটা হচ্ছে যে এই যে হেলথ রিলেটেড ফিনান্সিয়াল যে বিষয়গুলো আছে সেগুলোকে, তার মধ্যে ফেয়ারনেস এবং ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন গুলোকে সিস্টেমের মধ্যে নিয়ে আসে। এখন প্যারামিটারস অফ হেলথ সিস্টেম, তাহলে আমি গোল বললাম, কম্পোনেন্ট বললাম, এখন প্যারামিটারস জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, আপনারা খেয়াল রাখবেন। প্যারামিটারস এর মধ্যে ফার্স্ট আছে ফিনান্সিং হেলথ কেয়ার। কারণ এটা আপনারা বুঝতে পারছেন যে হেলথ কিন্তু খুব কস্টলি একটা আইটেম। আমরা আসলে সত্যিকার অর্থে সরকারি হসপিটালে বা গভর্নমেন্ট সরকারি সাপ্লাই ওষুধ থাকে, এগুলা ছাড়া কিনতে গেলে দেখবেন ইটস সো কস্টলি। এবং যদি আপনারা একটু দেশের বাইরের সাথে কম্পেয়ার করেন, আপনারা জানেন না যে আমাদের দেশে কিন্তু যখন বিদেশি আমাদের যে আত্মীয় স্বজনরা দেশের বাইরে থাকে, বাংলাদেশে যখন আসে দেখবেন যে তারা এক গাদা ওষুধ কিনে নিয়ে যায়। ওই কি বলে, এইচটি ব্লকার, দ্যাট ইজ নিওট্যাক, সেকলো, ওমিপ্রাজল, এগুলা, প্যারাসিটামল, তারপরে ব্লাড প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, যত ডেট আছে 3 বছরের ডেট আলা ওষুধ পারলে 3 বছরের জন্য একসাথে কিনে নিয়ে যায়। এয়ারপোর্টে মাঝে মাঝে দেখবেন যে ধরা পড়ে। বাট এই যে যারা বিদেশে থাকে, এরা আবার করে কি, প্রেসক্রিপশনটা দেখায়, নিয়ে যায়। ওয়াই? বিদেশে কি ওষুধ পাওয়া যায় না? ইউএসএ, কানাডা, এখানে কি ওষুধ আছে না? পাওয়া যায় না? সবই আছে। এবং এখানে বিষয়টা হচ্ছে ইটস ভেরি কস্টলি। ওইখানে যে প্যারাসিটামলের যে দাম, সেই টাকা দিয়ে বাংলাদেশে 100টা প্যারাসিটামল কেনা যায়। ওইখানে বিদেশে একটা ওমিপ্রাজলের যে দাম, বাংলাদেশে সেখানে পাওয়া যাবে 100টা ওমিপ্রাজল। আমরা নিজে, আমার মনে আছে বিদেশে যখন আমরা বিভিন্ন সময় গেছি, বা বিভিন্ন সময় বিভিন্ন দেশের ইউএন মিশন, বা অনেক সময় আমরা দেশের বাইরে অনেকদিন থাকতে হয়েছে, তখন যাদের সাথে সম্পর্ক হয়ে যায় তারা বলে, ভাই তোমাদের দেশ থেকে ওষুধগুলো আমাদের কিনে দাও। এবং আমরা দিয়েছি। আমাদের দেশে যখন ইউএন থেকে বাংলাদেশে ছুটি আসে, তখন বলে দিচ্ছি যে ঠিক আছে, মুভমেন্টকে নিয়ে, এবং নিয়ে ওইখানে কিছু, এরকমও আমার মনে আছে 2-একটা অর্গানাইজেশনের সাথে ইন্টারাকশন হয়েছে। তারা এই ওষুধগুলো আবার গরিব রোগীদের মধ্যে, আফ্রিকান কান্ট্রিতে, আমি আইভরি কোস্টের কথা বলছি, এখানে আমি একটা হসপিটালের ইয়েতে ছিলাম, দায়িত্বে ছিলাম। তো ওইখানে একজন ভদ্রলোক ওই সোশ্যাল ওয়ার্ক করতেন। তো আমরা তো আমাদের ওষুধ, হসপিটালের যে ওষুধ সাপ্লাই আমরা দিতাম, তারপরেও দেখতাম সে এরকমও হয়েছে, ওই ভদ্রলোক প্রচুর টাকা পয়সার মালিক, সে এসে আমাদেরকে টাকা দিয়ে বলতো যে আমাকে এতগুলো টাকা আসছে, হয়তো 1000 US$ দিয়ে বললো এই টাকার ওষুধ আমাকে এনে দেন। তখন আমরা দিয়েছি। কারণ ওইখানকার
যে জনগণগুলা এত রিমোট এরিয়াতে তারা হেলথ সেক্টরের সাথে আদৌ কোনো তাদের যোগাযোগ নেই, এবং ওইখানে ওই $1000 যে ওষুধ তারা পাবে তার থেকে বাংলাদেশে অন্তত 100 গুণ বেশি একই ওষুধ আমরা এখান থেকে নিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে আমি আসলে এটা বলার উদ্দেশ্য একটাই হচ্ছে যে হেলথ সেক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর, এখানে ফাইন্যান্সিং একটা বড় ফ্যাক্টর, এবং দেখবেন যে আমাদের দেশের গভর্নমেন্ট এই সেক্টরটাকে বিভিন্ন ভাবে কন্ট্রোলে রাখতে পেরেছে, অ্যাজ বিকজ এখানে যেহেতু ফিনান্সিয়াল ম্যাটার গুলো গভর্নমেন্টেরই কিন্তু হেলথ সেক্টরে টাকা দেওয়ার কথা, এবং হেলথ সেক্টরে কেনাকাটা থেকে শুরু করে ওষুধপত্র প্রতিটা জিনিসই গভর্নমেন্ট দিচ্ছে এবং দেওয়া। এবং আমি একটা গভর্নমেন্ট হসপিটালের ডাইরেক্টর হিসেবে বলছি যে আসলে আমরা মনে করি যে নাই, গভর্নমেন্টের কিছু নাই, কিন্তু আসলে বিষয়টা তা না, গভর্নমেন্টের প্রচুর আছে, আমরা সিস্টেমের কারণে মানুষের হাতে পৌঁছে দিতে পারছি। গভর্নমেন্টের এই যে আমি বলি চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের এক্সাম্পল আমি ভাই আপনাদেরকে দিই। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ আজিজ ইসলাম, ভালো আছেন? জি 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 উনি ওই যে বিজেপির একজন সদস্য, আমার কাছে আমার সাথে আগে চাকরি করেছিল, তো একটু মোরাল অব্লিগেশন আছে। হ্যাঁ কি হচ্ছে বলেন তো? জি হুম হুম হুম। আলহামদুলিল্লাহ, একটু খেয়াল রেখেন, হ্যাঁ একটু খেয়াল রেখেন আজিজ সাহেব। আর আমি কালকে আমি একটা বোর্ড মেডিকেল বোর্ড করে দিব, তারপরে সবাই যেভাবে ভালো ইয়ে করে সেটা একটু খেয়াল রেখেন। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। সরি, আমি আসলে ওই ফোনটা ধরতে হলো বিকজ অনেক রাতে আমার খুব পরিচিত একজন মানুষ আইসিইউতে ভর্তি হয়েছেন, খুব খারাপ ছিল, এখন বেটার। তো এনিওয়ে যেটা বলছিলাম, তো গভর্নমেন্টের যে ফিনান্সিয়াল সেক্টরটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এখানে, এবং প্রচুর টাকার ইনভলভমেন্ট, প্রচুর টাকা, এখানে প্রচুর কোটি কোটি টাকার ওষুধ জিনিসপত্র এই গভর্নমেন্ট সেক্টর থেকে আমাদের এই উপজেলা থেকে শুরু করে বড় বড় সমস্ত হসপিটালে কিন্তু আছে, কিন্তু খুব আনফরচুনেট আমরা এটার ইউটিলাইজেশন করতে পারি। আপনারা একটু দেখবেন যে প্রতিটা মাঝে মধ্যে পত্র পত্রিকা বা টেলিভিশনে দেখবেন যে এত দামি দামি জিনিসপত্র সব নষ্ট হচ্ছে, কেউ ইউজ করছে না, কেউ কোনো কোনো জায়গায় যাচ্ছে ইউজ করতে চাচ্ছে কিন্তু লোক নাই ইউজ করার, কারণ টেকনিক্যাল সে এক্সপার্টিস নাই। আবার আর একটা গ্রুপ আছে যেটা এটা করলে, যেমন আমি খুব ছোট্ট আকার এক্সাম্পল দিই, আমরা কত সেলফিশ, এবং আমরা আমাদের কারণেই কিন্তু আমাদের এই সেক্টরটা আমরা ড্যামেজ করে ফেলছি। যেমন যে একটা সিটি স্ক্যান বা আরো ছোট আকারেই বলি উপজেলা লেভেলেই, যে এক্স রে মেশিন আছে, প্যাথোলজির ফ্যাসিলিটিস সব আছে, বাট একটা রুগী আসার সাথে সাথে দেখবেন, আপনি হেলথ কেয়ার ওইখানকার ডক্টর, আপনি সব জানেন, বাট আপনি তো আর রুগীর কাছে বসে থাকেন না, আপনি হসপিটালটা চালান, আপনি জানেন যে আপনার এক্স রে মেশিন সব ঠিক আছে, আপনার প্যাথোলজি রিএজেন্ট সব দেওয়া আছে, ল্যাব টেক আছে, এভরিথিং ইজ দেয়ার। একটা মানুষ যখন আসবে তার ব্লাড সিবিসি থেকে শুরু করে যে রুটিন টেস্ট যেগুলো হয় সবই আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে রুগীটার ঢোকার 5 মিনিট পরে দেখবেন যে তাকে নিয়ে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরে দেখবেন তাকে একটা চিট ধরাই দিবে আপনার লোকজন, এবং ওই রুগীর মধ্যে একটা ধারণা আসবে যে হসপিটালে কিচ্ছু নাই, আপনাকে বাইরে থেকে এক্স রে করতে হবে, আপনাকে বাইরে থেকে ব্লাড টেস্ট করতে হবে, এবং সেই রিপোর্ট গুলো আসার পরে ডাক্তার সাহেবরা দেখবে, এবং রুগী তাই করলো, রুগী কিন্তু চলে গেল বাইরে, এক্স রে করে নিয়ে আসবে, তারপরে ব্লাড টেস্ট সব করে নিয়ে আসলো। এখন কথা হচ্ছে, আপনি বলবেন যে তাহলে স্যার আমাদের যে ভিতরে যে লোকটা আছে তার লাভটা কি? তার লাভ হচ্ছে বাইরে যে এক্স ডায়াগনস্টিক সেন্টার বা ওয়াই ডায়াগনস্টিক সেন্টার আছে, তাদের সাথে তার একটা কন্ট্রাক্ট আছে, এবং কন্ট্রাক্টে তারা বলে দিবে যে ঠিক আছে করে আসেন, এবং এইখান থেকে তার 30%, যদি 5,000 টাকা, এই টেস্ট গুলো সাধারণত দেখা যাবে মিনিমাম 5 থেকে 10,000 টাকার একটা ইনভেস্টিগেশন আসে বাইরে,
তো 10,000 টাকার মধ্যে মিনিমাম 2 থেকে 3,000 টাকা দেখবেন যে ওই লোকটা রুমের মধ্যে বসে, আপনার লোক যে রুমের মধ্যে বসে কামাই করছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই যে কিছুদিন আগে পর্যন্ত ছিল কি জানেন, মানে কোন পর্যায়ে চলে গেছে এগুলো যদি আপনারা চিন্তা করেন। কিছুদিন আগে পর্যন্ত রোগীদের মধ্যে একটা কথা ছিল যে ডাক্তাররা গেলে বলে দেয় যে এটা করে অমুক জায়গা থেকে করে নিয়ে আসেন, ইমডেসিনা থেকে করে আনেন, এটা পপুলার থেকে নিয়ে আসবেন, এটা মেডিনোভা থেকে করবেন, ডাক্তার সাহেবরা বলে দিত। এবং রোগীদের মধ্যে তখন একটা বললো যে কেন অমুক হসপিটাল অমুক জায়গা থেকে করতে হবে কেন, তার মানে ডাক্তার সাহেব এখান থেকে পার্সেন্টেজ খায়, বা বা ওই যে রোগীর লোক শিখাই দিচ্ছে ডাক্তার সাহেব, আমি তো আর বলি না, আমার অ্যাটেন্ডেন্স যে দরজায় বসে থাকে সে বলে দেয় যে এটা অমুক জায়গা থেকে করে নিয়ে আসেন, তাহলে স্যার দেখবে, অন্য জায়গা থেকে গেলে কিন্তু স্যার দেখবে না। এবং রোগীর কোনো উপায় নাই, সে সেখান থেকে করে নিয়ে আসবে, ওইখান থেকে পার্সেন্টেজ। এটা ছিল 2 বছর 3 বছর আগ পর্যন্ত ছিল এটা। এখন এটা যেহেতু জনগণের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়ে গেছে যে স্পেসিফিক কোন ডায়াগনস্টিক সেন্টারের নাম বলে দিলে তারা বুঝে যে ওইখানের সাথে বোধহয় এই ডাক্তার সাহেব বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কারো একটা যোগ সাজস আছে। সুতরাং এখন কি হয়ে গেছে জানেন, এখন হয়ে গেছে কম্পিউটারে আরো সুবিধা, প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগ আছে। এবং আপনি কিন্তু খুব ভদ্র, বাইরে রোগীকে বলেছে আপনি যে কোনো জায়গা থেকে করে নিয়ে আসেন, কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই, আপনি টেস্ট গুলো করে নিয়ে আসেন। এখন বাইরে রোগী তো মনে করতে তাই তিনটা তো খুব ভালো, যে কোনো জায়গা থেকে করতে বল, যে কোনো একটা ভালো ভালো ডায়াগনস্টিক সেন্টার থেকে করবেন, অসুবিধা নাই, আমরা সেই রিপোর্ট দিব। তো মজার ব্যাপার হচ্ছে যে কোনো ভালো ডায়াগনস্টিক সেন্টার মানে এই শহরে 10টা ডায়াগনস্টিক সেন্টার আছে, প্রত্যেকটার মধ্যে ওই এন্ট্রি করা আছে নাম, যেখানে যাবে সেখান থেকে পার্সেন্টেজ চলে আসবে। সিস্টেম এই নেটওয়ার্ক হয়ে গেছে এরকম, যার জন্য রুগীটা করলো কি দেখেন, পরের দিন সব ইনভেস্টিগেশন করে নিয়ে চলে আসলো, এসে দেখবেন যে সেই রুগী কিন্তু মনে করুন রুগীর ইনভেস্টিগেশন করার পরে চলে গেল, চলে যাওয়ার পরে কি হইলো, সে একটা ধারণা নিয়ে গেল যে হসপিটালে গেলাম, ট্রিটমেন্ট করলাম, ডাক্তার সাহেব টাকাও নিল না, বাট সবকিছুই নিজে কিনে দিলাম, ওষুধ থেকে শুরু করে ইনভেস্টিগেশন সবই আমার। তারপরেও সে কিন্তু খুশি যে না ঠিক আছে, আমার তো আমি সুস্থ হয়ে গেছি, আমার টাকা পয়সা। কিন্তু সে জানলো না যে হসপিটালের এক্সরে, ইসিজি, আল্ট্রাসাউন্ড সব আছে, গভর্নমেন্টের সব আছে, বিকজ অফ দ্যাট টেকনিশিয়ান, বিকজ অফ দ্যাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বিকজ অফ দ্যাট টেকনিক্যাল পার্সন, হেলথ ওয়ার্কার। টু সাম এক্সটেন্ট আমাদের ডাক্তারদেরও ইনভলভমেন্ট যে নেই, আমি সেটা জোর দিয়ে বলছি না, এই জিনিস কিন্তু আমাদের সোসাইটিতে আছে, এটা কোনোভাবেই আমরা বের করতে পারছি। যেমন আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের কথা বলছি, আমি দালাল অনেকবার ধরে দিছি, অনেকবার পুলিশে দিয়েছি, অনেক কিছু করেছি। এখন আমি একটা নতুন স্ট্র্যাটেজিতে গেছি, ওয়ার্ড রাউন্ড দেওয়ার সময় সমস্ত ডাক্তারদেরকে আমি ওই যখনই ফাইলে দেখা যায় যে সে প্যাথোলজি, আলফা ডায়াগনস্টিক সেন্টারের প্যাথোলজি, ব্লাডের সিবিসি, তো সব ধরে ফেলে দিবে, রুগীর কাছে দিয়ে দিবে, রেখে দেন, এগুলো দেখবো না, কারণ এই জিনিস তো আমার মেডিকেল কলেজে হচ্ছে, হোয়াই শুড আই গো টু আউটসাইড? কারণ আমি যেহেতু দালালদেরকে কন্ট্রোল করতে পারছি না, আমি আমার লোকজন কন্ট্রোল করতে পারছি না, আমি ডাক্তারদেরকে বললাম যে আপনারা এখন থেকে যে সমস্ত টেস্ট আমাদের মেডিকেল কলেজে হবে, সেটা যদি বাইরের কোনো কাগজ হয় সেটা আপনারা দেখবেন এবং রুগীদেরকে বলে দিবেন যে বাইরের থেকে করলে আমরা আপনার রিপোর্ট দেখবো না, আপনারা করতে পারেন, আপনাদের অনেক পয়সা আছে, করেন গিয়ে যা। রুগীরা কিন্তু ভিকটিম, তাদের কিন্তু কিছু, তারা কিন্তু কেউই পকেট থেকে পয়সা ইচ্ছা করে দেয় না, বিপদে পড়ে বাটে পড়ে দেয়। তো এটা গেল একটা। আর একটা হচ্ছে রিস্ক অফ পুলিং টু প্রোটেক্ট ইন্ডিভিজুয়ালস ফ্রম দ্য কস্ট অফ ইলনেস। এই যে এই দেখেন, রিস্ক অফ পুলিং টু প্রোটেক্ট ইন্ডিভিজুয়ালস ফ্রম দ্য কস্ট অফ ইলনেস, এটা একটা বড় আর একটা বিষয়। একটা দেখবেন যে আর একটা ফলস সার্টিফিকেট দিয়ে অসুস্থ থাকছে, এবং আবার কেউ আছে অসুস্থ, তাকে আবার কিন্তু অন্য জায়গায় ইয়ে করা যাচ্ছে না। তো এই যে মেডিকেল সার্টিফিকেট দেখে আপনার অনেকেই দেখবেন যে সুস্থ মানুষ
তাকে আপনি বিপদে কোনো একটা ঝামেলা পড়ে গেছে, সে মেডিকেল সার্টিফিকেট শো করে বসে আছে। তো এই যে জিনিসগুলা, এগুলা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার্স এর মধ্যে। আরো আছে প্রডিউসিং এন্ড ডেলিভারিং হেলথ সার্ভিসেস। এটা তো বুঝতেই পারছেন যে সিস্টেম গুলা, যে হেলথ কেয়ার সিস্টেমের যে ডেলিভারি সিস্টেম, দ্যাট ইজ ডাক্তার, নার্স, হেলথ ওয়ার্কার্স, এই সিস্টেমটা। তারপরে পারচেজিং অর কমিশনিং হেলথ কেয়ার অন বিহাফ অফ দ্য পেশেন্টস। এটাই হচ্ছে ওই যে যেটা বললাম, যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কেনা, তারপরে হসপিটাল, নতুন নতুন হসপিটাল ক্লিনিক তৈরি করা, এগুলো একটা ব্যাপার। স্টুয়ার্ডশিপ এন্ড গভর্নেন্স, এটা হচ্ছে আপনার ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার যেটা আগের দিন আমি বলেছিলাম, যে মিড লেভেল, টপ লেভেল, লোয়ার লেভেলের যে ম্যানেজার, স্টুয়ার্ডশিপ এর গভর্নেন্স, এটা হচ্ছে টপ লেভেল এবং মিড লেভেলের যে থাকবে, ম্যানেজাররা থাকবে, তাদের কাজ। যে কোনো একটা কাজ, ইদানিং দেখবেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে অনেক কাজ হচ্ছে। তো এটার স্টুয়ার্ডশিপ একটা গ্রুপ করে দিতে হবে, তারা প্রথমে শুরু করবে এবং সেটাকে তারা এনশিওর করবে, এটাই বলছে এখানে। তো যেমন এটা বড় বড় হসপিটালে চালু হয়েছে, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের কথা বলছি। এখানে যে স্টুয়ার্ডশিপ একটা টিম গঠন করা হয়েছে, তারা দে আর ওয়ার্কিং এগেনস্ট অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। তারপরে প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ হেলথ কেয়ার রিসোর্সেস, এটাও একই বিষয়। এই যে প্রোডিউসিং, ডেলিভারিং হেলথ কেয়ার সিস্টেম আর রিসোর্সেস। রিসোর্সেস এর মধ্যে যে ফিনান্সিয়াল রিসোর্স থাকবে, হেলথ কেয়ার ওয়ার্কার থাকবে, ম্যান পাওয়ার, লজিস্টিক, এই সমস্ত বিষয়গুলো আসবে। এখন হেলথ কেয়ার অর্গানাইজেশনের মডেল আছে। হেলথ কেয়ার অর্গানাইজেশন যেটা, এটা তিনটা মডেল থাকে: ওয়ান টায়ার্ড, টু টায়ার্ড সিস্টেম এন্ড মাল্টি টায়ার্ড সিস্টেম। এটা আপনারা কি ব্যাপারে তো অনেক বাকি রয়ে গেল, কতদূর আসছে। অবশ্য খুব ইম্পর্টেন্ট, আপনাদেরকে আসলে আমি স্কিপ করে চলে গেলে হবে না, এটা আমি একটু বুঝিয়ে দেখি, তারপরে নেক্সট ক্লাস এটাকে একটু কন্টিনিউ করতে হবে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? শোনা যাচ্ছে স্যার? শোনা যায়? দাদু শুনতে পাচ্ছেন না? জি স্যার, শুনতে পাচ্ছি। যেটা হচ্ছে অন টায়ার্ড সিস্টেম, যেটা এটা টায়ার মানে তো আপনারা বুঝেন যে একটা রিং টাইপ, একটা রিং, দুটা রিং, তিনটা রিং, এরকম, যেটা গাড়ির টায়ারের মতো, বিষয়টা এরকম। The healthcare is a social good available on equal terms. One tier system যদি বলা হয়, সেটা জাস্ট অন্য কমোডিটির মতো হেলথ কেয়ার একটা জিনিস আছে, এটা আপনি জাস্ট ইউজ করলেন একটা। আর টু টায়ার সিস্টেম যেটা এক্সেপশন অফ রিস্ক, এটা কিন্তু দুইটা গ্রুপ, দুই রকম। এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে যেমন সমাজতান্ত্রিক যদি বলি আমরা, সোশ্যালিস্ট কান্ট্রি, যে সবার জন্য একই রকম হেলথ সেক্টর, একদম ধনী গরিব নাই, হসপিটালে আসেন, পুরো সিস্টেমের মধ্যে থাকবেন। আপনাকে প্রথমে একজন এমও দেখবে, দেখার পরে যে ওষুধপত্র দিবে ওটা খাবেন, ওটা খাওয়ার পরে যেটা আমরা বিভিন্ন দেশে যে সিস্টেম গুলো চালু আছে বাইরে, আমাদের দেশেরটা কোনটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো। তো এটা হচ্ছে অন টায়ার, যে গভর্নমেন্টের একটা সিস্টেমের মধ্যে সবাই, এর বাইরে কোনো হেলথ সিস্টেম আপনি কেনাকাটা বলেন বা হেলথে যেতে পারবেন। হেলথ কেয়ার ইজ দ্য সোশ্যাল গুড অ্যাভেলেবল টু অল অন ইকুয়াল টার্মস। খেয়াল করবেন, অল এন্ড ইকুয়াল টার্মস। ধনী গরিব সবাই, ওই দেখা যাবে যে উপজেলায় অসুস্থ হলে উপজেলাটা এতে যাইতে, ওইখান থেকে যদি রেফার করে তাহলে তো আপনাকে ডিস্ট্রিক্ট যাবেন, যদি রেফার না করে ওই উপজেলায় বসে চিকিৎসা নিতে হবে। ডাইরেক্ট এসে যে আপনি ডিস্ট্রিক্ট হসপিটাল দেখাবেন, পারবেন না। ডাইরেক্ট আপনি বিএসএমইউতে চলে যাবেন, পারবেন না। বাইরে আপনি মেডিকেল কলেজ হসপিটাল চলে যাবেন, পারবেন না। আপনাকে ওই কাগজ নিয়ে আসতে হবে, উপজেলার কাগজ।
এটা হচ্ছে ওয়ান টায়ার সিস্টেম, যে সবার জন্য এক, সবাই একই সেক্টরে একই সিস্টেমে চলবে। টু টায়ার সিস্টেম ইজ সোশ্যাল গুড, এটাও ঠিক একটা কমিউনিটি উইথ এক্সেপশন অফ দ্য রিস্ক। এখন এখানে যে ঠিক আছে আমার ইয়ে আছে, কি বলে, আমি গভর্নমেন্টের এই সেক্টরে গেলামই না চিকিৎসা নিতে, আমার কাছে আমার টাকা আছে, আমি প্রাইভেট সেক্টর, আমি অ্যাপোলো হসপিটালে চলে যাব, আমি ইউনিটে চলে যাব, স্কোয়ারে চলে যাব, আমি কোনো গভর্নমেন্ট সেক্টরের মধ্যেই যাব না। আমার হেলথ কেয়ার যে একটা সিস্টেম, এখানে তাহলে কি হলো, দুইটা দেখেন, গভর্নমেন্টের কিন্তু দুইটা সেক্টর থাকলো, একটা হচ্ছে গভর্নমেন্ট সিস্টেম আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর। এখন যার টাকা আছে, যে টাকা অনেক টাকা খরচ করতে পারবে, সে ডাইরেক্টলি চলে গেল প্রাইভেট সেক্টরে। তার মানে তার দুইটা থাকবে, গভর্নমেন্টের এটা থাকলো সোশ্যাল গুড ফর অল উইথ এক্সেপশন অফ রিস্ক, মানে সবাই ট্রিটমেন্ট পাবে, কিন্তু যাদের টাকা পয়সা বেশি বা তারা যদি মনে করে যে আমার এখানে আমি করবো না, আমি দেশের বাইরে যাবো বা করবো, ইটস ওপেন। আর মাল্টি টায়ার যেটা, ইটস দ্য প্রাইভেট কনজাম্পশন গুড লাইক আদার সার্ভিস সাচ অ্যাজ ফুড এন্ড হাউজিং। এটা এমনই একটা সেক্টর যে আপনার সবকিছু ওপেন, যেমন বাসা বাড়ি খাবার দাবারের মতো, আপনি কম দামি খাবারও খেতে পারেন, বেশি দামি খাবারও খেতে পারেন, মাঝামাঝি আপনার অ্যাভেলেবিলিটি করে ডিপেন্ড করে, সবকিছুই এবং প্রাইভেট কনজাম্পশন গুড, এটা গভর্নমেন্ট প্রাইভেট সবকিছু থাকবে। তো এখন এইটা হচ্ছে, এখন আমাকে বলেন যে আমাদের দেশে আমরা কোনটা ফলো করি? দেখে নিন Two tier. স্লাইড বাকি আছে। Two tier system, sir. হ্যাঁ, আমাদের দেশে টু টায়ার না, কে বললেন এটা? তাজুল, Yes, sir. টু টায়ার এর ব্যাখ্যাটা আপনি বুঝান আমাকে, কি বুঝলেন টু টায়ার বলতে? আমাদের ওয়ান টায়ার মনে হয়, ওয়ান টায়ার সবার জন্য ইকুয়াল। আমার মনে হয় স্যার এটা ওই যে প্রাইভেট এবং গভর্নমেন্ট দুইটারই তো স্যার আর কি ইয়া আছে, মানে ওপেন। ওপেন। জি স্যার। আচ্ছা, আর একটা কে বললেন যে অন টায়ার, কে বললেন বলেন, আমি আপনার আমি স্যার ডাক্তার নিজাম স্যার, নিজাম চৌধুরী। হ্যাঁ, নিজাম, অন টায়ার কি রকম বলছেন বলেন তো? স্যার যে হেলথ কেয়ার আমাদের সার্ভিসটা আছে, এটা স্যার আমাদের গভর্নমেন্টের যে সার্ভিস স্যার, এটা সবার জন্য ইকুয়াল, ইভেন রিচ অর পুয়ার। না, ওটা তো অন টায়ারে আপনাকে আমি বলছি, গভর্নমেন্টেরটা তো আছে, কিন্তু সাইড বাই ওটাতে যে সিস্টেমটা, যেটা দেখবেন যে দেশের বাইরে, যেমন ইউনাইটেড স্টেটসে যদি আমি শুনি, যেটা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, ওদের যে প্রসিডিওরটা, আমাদের দেশে যেমন আপনি চাইলে আপনি হার্ট ফাউন্ডেশনে যায় আপনি প্রফেসর নিজামকে দেখাতে চাচ্ছেন, দেখাবেন, প্রফেসর মমিনুজ্জামানকে দেখাবেন, আপনি ডাইরেক্ট চলে গেলেন। কিন্তু অন টায়ার সিস্টেম বিষয়টা এরকম না। অন টায়ার সিস্টেম হচ্ছে আপনাকে আগে জিপির কাছে যেতে হবে। আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় যে জিপি যে করে ওনার কাছে যেতে হবে। উনি একটা কাগজ দিয়ে যদি বলে যে হ্যাঁ আপনার হার্টের প্রবলেম আছে, আপনি কার্ডিওলজিস্টকে যাবেন, ও রেফার করে দিবে ওনার সিলেক্টেড হসপিটালে, সেইখানে আপনাকে যেতে হবে। এবং সেইখান থেকে তারা যদি মনে করে যে আবার একটু হায়ার লেভেলে যেতে হবে, সেটা যেতে হবে। দিস ইজ অন টায়ার, যেটা একটা সবার জন্য এক, ধনী গরিব যে মিস্টার এক্স ওয়াই জেড যে যাবে সেই কিন্তু এক। কিন্তু আমাদের দেশে কি তাই হচ্ছে? আমাদের দেশে তা তো না। আমাদের দেশে কোটিপতি মিস্টার অমুক আছে, সে কি করে, সে সাথে সাথে যদি এখন যেহেতু ফ্লাইট বন্ধ, এই জন্য সিঙ্গাপুরে যেতে পারছেন না, সেই জন্য ইন্ডিয়া যেতে পারছেন না, উনি কি করছেন, উনি অ্যাটলিস্ট ঢাকাতে এই যে করোনা টেস্ট করতেও কিন্তু দেখবেন ইউনাইটেডে চলে যাচ্ছে, উনি ঢাকাতে অ্যাপোলোতে চলে যাচ্ছে, কারণ ওনার এই মেডিকেল কলেজ হসপিটাল বা প্রাইভেটে যে একটু এই নোংরা পরিবেশে বসে ওনার এই স্যাম্পল নিবে, এটা ওনার কাছে ভালো লাগছে না, বিকজ হি হ্যাজ গট মানি। উনি চলে যাচ্ছেন কোথায়? চলে যাচ্ছেন সোজা
প্রাইভেট গভর্নমেন্ট প্রাইভেট যে সফিস্টিকেটেড হসপিটাল যেখানে খুব প্রপারলি পিপি পড়ে একদম পুরা ক্লিন নেট এন্ড ক্লিন পরিবেশে ধবধবে বেড ধবধবে পর্দা পরিষ্কার এর মধ্যে সিস্টারও আসবে একদম ওয়েল ড্রেসড এবং স্যাম্পল নিচ্ছেন রিপোর্টটা পরে হয়তো রিপোর্ট দুটো একই প্রসেসের মধ্যে হচ্ছে বা একই রকম হচ্ছে বাট প্রসিডিওরটা এবং দ্যাট ইজ বাই কস্ট অফ মানি হয়তো দেখা যাচ্ছে ওইখানে এখানে সরকার দিচ্ছে 100 টাকার মধ্যে আর ওইখানে দেখা যাবে 5,000 টাকা বা 10,000 টাকা নিচ্ছে এখন এই টাকাটা ভদ্রলোকের কাছে কোনো প্রবলেম না তাহলে কি হইলো তা তো হচ্ছে আমাদের দেশে তাহলে কি অন টায়ার্ড হলো জি না স্যার সেটাই এইটা টু টায়ার্ড আমরা অনেক সময় আমরা মাল্টি টায়ার্ডও বলতে পারি আমাদের দেশে স্যার বিকজ এটা excuse me, প্রাইভেট জি স্যার সরি ফর ইন্টারাপশন স্যার ওই আমাদের 10:30টার সময় একটা ক্লাস আর কিন্তু ম্যাডাম আমাকে ফোন দিছেন যে বলছেন আমার তো 10:30 থেকে আবার 11টা তারপরে আরেকটা ক্লাস তো আমি শেষ করে দিচ্ছি এক মিনিট ম্যাডাম আমাকে ফোন দিছে স্যার আর কি এখন জি আচ্ছা অসুবিধা ম্যাডামকে বলেন এই যে কয়টা 1 মিনিট ওভার হয়ে গেছে না সরি নো স্যার ইটস ওকে আমি এসে বললাম স্যার জি না ইটস ওকে তো ঠিক আছে আমি তাহলে আপনারা করেন এটা আসলে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়গুলা এগুলো আসলে একটু সময় নিলেও আমার মনে হয় একটু ভেঙে বললে আপনাদের জন্য কনজাম্পশনের সুবিধা হয় কারণ জি, পোস্ট গ্রাজুয়েশনে আমি শুধু দিয়ে বলে গেলাম আপনারা পরে এটা না দেখে স্যার বললেন একটু উদাহরণ দিয়ে বলা ভালো এর থেকে আমি যেভাবে বললাম বা এইভাবে বললে হবে কি আপনাদের কাছে গল্পের মতো বিষয়গুলো ক্লিয়ার হবে এবং মনে থাকবে যে Example related. অ্যাকচুয়ালি কোনটা হওয়া উচিত আর কোনটা আমাদের দেশে হচ্ছে আমি প্রায় সময় দেখবেন যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে অ্যাজ বিকজ অফ দ্যাট রিজন সো দ্যাট আপনারা যেন বুঝতে পারেন যে না আমাদের দেশে কোনটা হওয়া উচিত কিন্তু আসলে যেটা হচ্ছে যেটা হুইচ ইজ নট গুড যেটার জন্য এবং এই জন্য কিন্তু আমরা পিছিয়ে আছি এই হেলথ সেক্টরে বা আমরা পিছিয়ে যাচ্ছি বা আমরা উন্নতি করতে পারছি না বিকজ অফ দিস প্রবলেমস তো এনিওয়ে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন এবং পরবর্তী নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবাই থ্যাংক ইউ স্যার ডেল্টা ভেরিয়েন্টের খুব প্রকোপ দেখা যাচ্ছে বাংলাদেশে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন বি ভেরি কেয়ারফুল এন্ড কিপ ইউর ফ্যামিলি মেম্বার্স সেফ গড ব্লেস আস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মনোজিৎ বন্ধু আসসালামু আলাইকুম খোদা হাফেজ